বন্ধুরা নমস্কার। আর আজকে আমরা কয়েকটা বিষয় জানবো। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তা চলুন বন্ধুরা, আমাদের প্রথম ধাপটা ধরুন আমি যে আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি আর কি, এটা একদম সত্য যে আমার যারা বন্ধুরা আর দীর্ঘদিন ধরে যারা ভিডিও দেখছেন, যেই প্রথম ধাপটা কিন্তু আমি শেখানোর চেষ্টা করছি। তো ধীরে ধীরে আমার বন্ধুরা যদি ফলো করতে থাকেন, ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে কিন্তু পারফেক্ট গাছ অবশ্যই করতে পারবে। আর সেই সকল বিষয় কিন্তু আমি আপনাদেরকে বারে বারে তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটু ধৈর্য চাই আর বোঝার চেষ্টা চাই, তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যায়। তাহলে আমরা যে গাছ বসাই, সেটা ফল গাছ, ফুল গাছ, কোনো ইনডোর প্ল্যান্ট, আর এর যে প্রথম ধাপ সেটা কিন্তু আমাদের একটা গাছ আর গাছ বসানো। তো এই জায়গাটায় যদি ভুল হতে থাকে, পরের পর কিন্তু বিষয়গুলো কোন দিকে যেতে থাকে না, ধীরে ধীরে কিন্তু আমাদের ভুল পথে যেতে থাকে। তো মোটামুটি আমরা অনেক বন্ধুই জানি যে কোনভাবে গাছ বসালে খুব ভালো গাছ গড়ে ওঠে, আর আমরা ঠিক কোন টাইমের মধ্যে খাদ্য দেব এবং খাদ্য দেওয়ার সকল কিছু বিষয় পরের পর স্টেপ বাই স্টেপ কিভাবে খাদ্য দিলে গাছ ভালো গ্রোথ করবে, এই যে বিষয়গুলো একটু আগে আর পিছনে আমরা কিন্তু করে ফেলি। বাকি কাজগুলো আমরা কিন্তু সকলেই জানি। তো প্রথম থেকেই আমরা প্রথম কয়েকটা বিষয় জানবো, যেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি বন্ধুর অত্যন্ত জরুরি। একটা কাষ্ঠল জাতীয় গাছ আপনি রোপণ করতে চলেছেন মাটিতে। সেক্ষেত্রে আপনি কি করছেন, গাছটিকে গর্ত খুঁড়ে কিছুটা করে মাটি তার মধ্য দিয়ে আবার গাছটি বেশ কিছুটা করে মাটির মধ্যে কিন্তু বসিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে কাষ্ঠল জাতীয় গাছের ক্ষেত্রে সম্ভব, কারণ সেটা অনেক শক্ত সমর্থ এবং কাষ্ঠল জাতীয় গাছ। এই একই অ্যাপ্লাই যদি আপনি এখনকার তো শৌখিন শৌখিন নানান ধরনের ফুলের গাছ, তাদের ক্ষেত্রেও করতে চান, তাহলে কিন্তু খারাপ। তাহলে বুঝেছেন আমার কথার মানে। আবার একটা সিজনাল ফ্লাওয়ার গাছ রোপণ করতে চলেছেন, তাদের ক্ষেত্রেও আপনি একই রকম অ্যাপ্লাই করছেন না, কখনোই নয়। আবার যে কোনো বারোমাসি ফুলের গাছ রোপণ করছেন, তার ক্ষেত্রেও কিন্তু ওই একই রকম অ্যাপ্লাই করছে। তাহলে ভালো গাছ করাটা খুব কঠিন বিষয় হয়ে উঠবে। সেই জন্য বন্ধুরা, আমরা এইগুলো কি করে বুঝবো আর কোন ধরনের গাছকে কি রকম টবের মধ্যে দেব। দেখুন, যদি আমরা খুব কম সময়ের মধ্যে যে কোনো গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাই, তাহলে কিন্তু আমরা প্রথম অবস্থাতে ছোট টবে দেব, সেটা ফুল গাছ, ফল গাছ, যাই হোক না কেন। দ্বিতীয়ত, আমরা যে টব বাছাই করব, টবে দেব না গ্রো ব্যাগে দেব। অনেকেরই ধারণা যে আমরা টবে দিলে গাছ যতটা ভালো হয়, আবার গ্রো ব্যাগে তার থেকেও বেশি ভালো হয়। এই ধারণাটা একেবারে ঠিক যে টবে দিচ্ছেন একরকম, আবার গ্রো ব্যাগে দিচ্ছেন আর এক রকম। কারণ গ্রো ব্যাগের টোটালটাই কিন্তু ছিদ্র, আর তার মধ্যে আপনি পরিমাণ মতো জল দিলেও সেটা কিন্তু নিজে থেকে বেরিয়ে আসে। তাহলে আমরা গ্রো ব্যাগের মধ্যে গাছ রোপণ করি, কোনো ভালো ড্রামের মধ্যে রোপণ করি, বা কোনো ছোট টবের মধ্যে রোপণ করি, সর্বমোট মূল কথাই প্রথম অবস্থাতে একটা গাছ কিনে নিয়ে যাওয়ার পর ছোট ছোট টবে রোপণ করতে হবে। এই ছোট ছোট টবে রোপণ করার একটা ব্যাপার থাকে। ধরুন আপনি এরকমই একটা টব সহ গাছ কিনে নিয়ে গেছেন, তার মানে আপনার এর প্রথম ধাপটা কিন্তু করে দিয়েছে যেখান থেকে আপনি নিয়েছেন। দেখা গেছে তাহলে এর থেকেও আপনি ছোট প্লাস্টিকের গাছ নিয়ে গেছেন, তাহলে এর প্রথম ধাপটা করা নেই। তাহলে আপনি একটা রেডিমেড সুন্দর বড় সড়ো গাছ কিনেছেন টব সহ, তাহলে নিয়ে গিয়ে কি আপনি আবার 6 ইঞ্চি টবে দেবেন? নয়। তাহলে সেই প্রথম ধাপটা কিন্তু আপনার হয়ে আছে। এবারে আপনি 8 ইঞ্চি টবে দিন। তাহলে যে কোনো গাছকে তার যে সাইজের মাটিতে টবের গাছটি থাকবে, তার থেকে আমরা একটু বড় টবে দেবো, এটা মূল কথা। এবং গ্রো ব্যাগে, টবে, প্লাস্টিক টবে, এই সকলকে নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। শুধু এটা আমাদেরকে জানতে হবে যে টবের মধ্যে প্রচুর পরিমাণে ছিদ্র আছে কিনা, যেমন গ্রো ব্যাগে থাকে। তাহলে মাটির টব, প্লাস্টিক টব, আপনি সব টবের মধ্যেই গাছ করতে পারেন আর ভালো করতে পারেন।
তাহলে বন্ধুরা আমরা এটা ক্লিয়ার হলাম যে টবটা কিরকম করে বাছাই নেব, মানে কোন ধরনের টব নিলে আমরা খুব ভালো গাছ গড়ে তুলতে পারবো। এবারে আসি আর একটা বিষয়, যে আমরা এই টবের মধ্যে গাছ রোপণ করার পর এই টবের মধ্যে কতদিন পরে খাদ্য দেব। একটা ভালো প্রশ্ন আর কি। এটা অনেকেই করে যে দাদা আমরা গাছ রোপণ করেছি আর ঠিক কতদিন পরে খাদ্য দেব। তাহলে আমরা একটা গাছ যে অবস্থাতে নিয়ে যাই, সেই গাছটা কি বলতে চাইছে সেটা কিন্তু সর্বপ্রথম জানব। তার আগের থেকে যদি আপনাকে খাদ্য দেওয়ার চিন্তা থাকে, তাহলে পরিকল্পনাটা আপনার অনেক আগে থেকে থাকতে হবে। ধরুন আরো 2-6 মাস, অন্তত 2 মাস, 1.5 মাস, 2 মাস আগে থেকে আপনাকে খাদ্য বানিয়ে রেখে দিতে হবে। 2-6 মাস মানে 6 মাস আগে থেকেও খাদ্য বানিয়ে রাখা হয়। আমাদের গাছের মাটি বিশেষ আমরা তার সাথে খাদ্য দিয়ে বানিয়ে রাখতে পারি। এমন আপনি যদি খাদ্য দিয়ে গাছ রোপণ করার থাকে, তাহলেও আপনিও করতে পারেন। আপনার 10-15 বস্তা মাটি পড়ে রয়েছে, আর সেটা আপনাকে একটা খাদ্য দেওয়ার বিষয় জানতে হবে। 1 বস্তা সিমেন্টেড মাটি মানে, তাহলে আপনাকে জানতে হবে সেটা আপনার 6 ইঞ্চি টবের মোটামুটি 30টা টব হবে। তাহলে একটা গাছ রোপণ করতে গেলে আপনাকে এটা জানতে হবে যে একটা গাছে 1 কেজি করে মশলা নয়। তাহলে আমরা 10 থেকে 20 গ্রাম পর্যন্ত মশলা ওনাসেই দিই। যদিও বা আমরা আগের থেকে বানিয়ে দেব, সেই জন্য আমরা পরিমাণে একটু বেশি দিতে পারি। সেই পরিমাণটা কত, আমরা সেটা 30 গ্রাম 40 গ্রাম পর্যন্ত দিতে পারি। তাহলে 40 ইন্টু আমরা 30টা টব বিচার করে নেব। তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি যে 3 থেকে 400 গ্রাম পর্যন্ত আমাদের একটা বস্তাতে মাটিতে খাদ্য লাগবে। তাহলে এবারে আসতে হবে আপনাকে কত বস্তা আপনি মাটি ঢেলেছেন। তাহলে আপনি 5 বস্তা মাটি ঢেলেছেন, তাহলে আপনার টোটাল খাদ্যটা হবে 2 কেজি। তাহলে এই যে খাদ্য আগের থেকে মেখে রাখা হবে, সেটা কিরকম ধরনের খাদ্য দিলে ভালো? এই রকম ধরনের খাদ্য দিলে ভালো যে খাদ্যটা দীর্ঘদিন ধরে গাছকে দিতে থাকবে। সেটা কোন কোন ধরনের খাদ্য আপনার গাছকে দিতে থাকবে? তাহলে আমরা এই ধরনের খাদ্য দিতে পারি, আমাদের বন্ডাস দিতে পারি, লেদার মিল দিতে পারি, যেগুলো অনেক আগে থেকে বানিয়ে রাখে। এবার ধরুন আপনার হঠাৎই একটা গাছ পছন্দ হয়েছে আর আপনি নিয়ে গিয়ে গাছটি রোপণ করতে চলেছেন। তাহলে আপনাকে একদম প্লেন ভাবে রোপণ করতে হবে। এই আগেরটা পরে করে ফেলি, অনেক আগের থেকে করার দরকার, সেটা আমরা চট করে কাছে নিয়ে চলে আসি। সকল কিছু জিনিস ফুটছুট শেখা যায় না, এগুলো ধীরে ধীরে জানতে হয়। তাহলে আমরা অতি তাড়াতাড়ি করলে আমাদের ক্ষতি কিন্তু অবশ্যই হবে। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারছি যে আমরা গাছটিকে যখন রোপণ করব, সেটা কিন্তু এভাবেই করব। তাহলে গাছ রোপণ করার পরে আমরা কতদিন পরে খাদ্য দিতে পারবো? যে কোনো গাছ যদি সিজন ফ্লাওয়ার করেন, তাহলে 8 দিন। 8 দিন পর আপনি বুঝতে পারবেন যে আপনার গাছের যে জীবনভাব, যে স্ট্রংনেসটা, সেটা কিন্তু মানে অটোমেটিক ক্লিয়ার হতে থাকে। তারপর আপনি খাদ্য দেবেন, এবং যেহেতু আপনি ছোট গাছে খাদ্য দেবেন, সেক্ষেত্রে আপনাকে তরল লিকুইড খাদ্যটা ফার্স্ট দিতে হবে। তো তরল লিকুইড খাদ্য হিসাবে আমরা কি দিতে পারি? হাতের সামনে কিন্তু খৈলটা দিতে পারি। তাহলে খৈলের কোনটা ভালো খৈল, যে খৈলটার মধ্যে কোনো ঝাঁস নেই এবং ভালো দিতে পারি, সেটা আমরা কিন্তু বাছাই করে নিতে পারি। এমন 3জন খৈলকে আমরা বাছাই করে নিতেই পারি। যেমন ধরুন আপনি নিম খৈল নিয়েছেন, ভালো। সেক্ষেত্রে আপনি বাদাম খৈল নিয়েছেন, ভালো। আর এই ক্ষেত্রে আপনি করঞ্জা খৈল বা ধনচি খৈল নিয়েছেন। এই খৈলের মধ্যে ঝাঁঝ বিশেষভাবে নেই। তাহলে আমরা যে খৈলটা পাবো 3 রকম পেলে 3 রকমই কিন্তু সব সমান সমান নেব। আর সেটাকে আমরা 1 কেজি নিলে ওর সাথে 200 গ্রাম যে কোনো নাইট্রোজেন সার দেব। সেই নাইট্রোজেন সারের একটা পরিমাণ আছে, এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে নাইট্রোজেন নয়। যেটা আপনাদেরকে আমি বলেছিলাম, সেটা আপনারা জেনেছেন যে 10-26-26 বা 28-28 গুণ। তাহলে কেজিতে 200 গ্রাম, ওটাকে আমরা পচিয়ে দেব 3 দিন 3 রাত। আমরা অনেকে এই ভুল করি যে এটাকে অনেক দিন ভাবে পচিয়ে ফেলবো। এবং অনেক দিন ভাবে ওই খাদ্যটাকে পচিয়ে ফেললে ওটাতে কিন্তু আপনার অ্যাসিডের কাজ করবে, অর্থাৎ ক্ষতি করবে গাছ। তাহলে এইটাকে আমরা কিন্তু বেশি দিন পচাবো না।
এবং এটাকে পচাতে গেলে আমাদের যে তরল খাদ্য বানানো আছে, এই কিচেন কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্ট, এই আপনার ভাতের চাল মানে চালকে পচানো, বা চায়ের পাতা, এই সকলকে বা এইগুলোকে আপনার পচিয়ে রাখুন। সেই পচা জলের সাথে আপনি এটা দিন, দেওয়ার পর 3 দিন 3 রাত রাখুন, তারপরে কিন্তু আপনি ব্যবহার করার পূর্বে আপনাকে জানতে হবে, যেহেতু আপনার কিচেন কম্পোস্ট অনেক দিন আগে থেকে পচানো আছে, আর সেই পচানো জলটাই কিন্তু আপনি আপনার গাছের গোড়াতে দিতে চলেছেন। তাহলে সেটাকে যখন আপনি দিতে চলেছেন, সেটাকে আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে আমাদের এইটাকে যখন গাছের গোড়াতে দিব, সেটা কিন্তু ভেজা মাটি অবস্থাতে একদমই নয়। কারণ তরল খাদ্য দেওয়া মানে মাটিটা শুকনো হতে হবে। শুকনোর একটা মানে আছে যে ফাঙ্গাস অ্যাটাক করার, এই তো আপনার যে তরল পচা খাদ্যটাতে যে ফাঙ্গাস অ্যাটাক করার ব্যাপার থাকছে, সেটা কিন্তু থাকবে না। তাহলে আমরা মাটিকে ফার্স্ট টাইম ভালো করে শুকনো করার পরে দিতে পারি, সেটা এই বর্ষাতে নয়, বর্ষা কেটে যাওয়ার পর দিতে পারি। তাহলে গাছ রোপণ পর আমরা খাদ্য দেওয়ার বিষয়টা মোটামুটি বুঝলাম, এবং খাদ্যের তালিকা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন, অন্যান্য ভিডিওতে আমার রয়েছে। তো মূল যে বিষয়টা, যে গাছ রোপণ আমরা ঠিক কোন কোন গাছ কোন কোন মাটি বা কোন ভাবে করব, তাহলে আমরা যে কোনো ফুলের গাছকে প্রথম অবস্থাতে ছোট টবে দেবো, এটা জেনেছি। আর এমনি যদি আমাদের বেলে মাটি হয় বা আগের থেকে আমাদের কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, কোকোপিট মাখানো মাটি আছে, তাহলে সেগুলো কিন্তু ভালো করে পচাবো পর। তা নইলে কি হবে, মূল কথা হচ্ছে গাছের ভেতরে এই পচন জিনিসটা আপনার রাখা যায়। আপনি গাছের বাইরে প্রচুর ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু গাছের ভেতরে ট্রিটমেন্ট আপনি মোটেই নিচ্ছেন না। তাহলে গাছের যে ভেতরে আপনি যখন নানান কিছু দেবেন, সেটা পচবে, এটা বাস্তব কথা, এটা বলার কিছু নেই। তাহলে মাটির মধ্যে যে পচনটা যাতে না হয়, সেই জন্য আপনাকে প্লেন মাটিতে গাছ রোপণ করতে হবে। 12 মাসি ফুল গাছ মানে আপনাকে 30% বালি মেখে রোপণ করতে হবে, না পারলে আপনি প্লেন ভাবে রোপণ করুন। ফলের গাছ যদি আপনি রোপণ করেন, সেখানে অর্ধেক বালি দেবেন। যদি কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করেন, তাহলে আপনাকে কি করতে হবে না, বেশিরভাগ বালি দিতে হবে, মানে 80% বালি 20% মাটি দিলে আপনি যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করতে পারবেন। তাহলে সিজন ফ্লাওয়ার করলে আপনি কি করবেন, সিজন ফ্লাওয়ার করলে আপনি কিন্তু অনেকটাই বেশি কম্পোস্ট দিয়ে গাছ রোপণ করবেন। দেখুন এখানেই একটা ব্যাপার আছে, যে আমরা সবই তো প্লেন বলছি, আবার সিজন ফ্লাওয়ারের মধ্যে কেন আমরা কম্পোস্ট যুক্ত মাটি বলছি। সেক্ষেত্রে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট যা ইচ্ছা মাটিতে মেখে ফেলুন, কম্পোস্ট জাতীয় এগুলো মেখে ফেলুন, কোনো খাদ্য নয় কিন্তু। তাহলে এই খাদ্য আমরা পেয়ে যাব ওই কোকোপিটের দ্বারাই। তাহলে এইগুলো খারাপ হয় কোন সময়, কতদিন পর? কোকোপিট 6 থেকে 7 মাস পরে খারাপ হয়। ভার্মি কম্পোস্ট 1 বছরের পর কিন্তু ডিকম্পোজ হতে থাকে, অটোমেটিক নষ্ট হতে থাকে। তাহলে আমরা যখন মাটির মধ্যে মাখবো, এটা যখন কি আমাদের মাটিটা খারাপ করার চেষ্টা করবে, তখন আমাদের কিন্তু সিজন ফ্লাওয়ার গাছ হয়ে গেছে। অর্থাৎ যে কোনো কম্পোস্ট মেখে আমরা সিজনাল যে কোনো ভেজিটেবলসের গাছও করতে পারবো। যেমন আমরা পুঁই শাক করতে পারবো, শাক বুনতে পারবো, লাউ শাক করতে পারবো, ভিন্ন ধরনের সবজি গাছও কিন্তু আমরা কম্পোস্টের দ্বারাই করতে পারবো। ওই একই অ্যাপ্লাই কিন্তু আপনি 12 মাসি গাছের ক্ষেত্রে করবেন না। সমস্যাটা এই জায়গাগুলো লুকিয়ে আছে। তাহলে আপনার পক্ষে অনায়াসে গাছ করা সম্ভব। আমরা যেভাবে সবজিকে ভালো করেছি, ঠিক সেই মাটিতে আবার কোনো একটা ফলের গাছ বসিয়ে দিচ্ছি, তখনই দেখছি প্রথম অবস্থাটাতে ভালো হলেও পরবর্তী অবস্থাতে মোটেই ভালো নয়। তখনই আসছে ভিন্ন সমস্যা। অতিরিক্ত বৃষ্টি হলে আমরা ভয় পাচ্ছি গাছটা জল জমে মরে যাবে। কেন জল জমে মরে যাবে না? ওইটা যত পচবে, গাছের তত পাতা একধার থেকে পুড়তে থাকবে, গাছ খাড় হতে থাকবে, নিচের পাতা হলুদ হবে, সকল কিছুর বিষয় আপনার হাতের সামনে মজুত হয়ে যাবে। অর্থাৎ যে জায়গাটার মধ্যে গাছ নয়, গাছের শেকড় বসবাস করবে, সেটা একেবারে পরিষ্কার হতে হবে। আমরা খাওয়া দাওয়ার বেলায় প্রচুর ছিমছাম নিচ্ছি, যে কোনো পোশাক আশাকের বেলায় ছিমছাম নিচ্ছি, কিন্তু মাটির যে প্রিপারেশন, সেখানে কিন্তু আমাদের মোটেই ছিমছাম নেই। সেখানে প্লেন ছিমছাম একদম ফ্রেশ ভাবে প্লেন মাটি আর বালি মেখে আপনি গাছ করবেন, যেখানে পচনের বিষয় নেই। দেখুন বর্তমান আমি আপনাকে দেখাবো, সব জলে ডুবে রয়েছে বহু গাছ, আর তারা কিন্তু জলে ডুবে গিয়ে কি হয়, তারপরেও বেঁচে ওঠে। কারণ মাটির মধ্যে ডিকম্পোজের হওয়ারই সুযোগ নেই। তাহলে অতিরিক্ত বৃষ্টি বা আপনার জল দেওয়াতে
যদি গাছের গোড়াতে অতিরিক্তভাবে জল জমতে থাকে তখন কি হবে, গাছের 2-4টা পাতা ঝরে গেলেও গাছটা বাঁচবে। আর যখনই আপনি অনেক কিছু দিয়ে ফেলবেন ওই মাটিটার মধ্যে আর সেটা পুষতে থাকবে, তখনই কিন্তু ওই পচন জিনিসটা আবার মাটিতে রূপায়িত হওয়ার চেষ্টা করবে, আর তখনই কিন্তু আপনার গাছের ক্ষতি হবে। আমরা গাছ রিপোর্টিং করতে যাওয়ার সময়ও কিন্তু অনেকে এই ভুলগুলো করে ফেলবে। রিপোর্টিং যেহেতু করব, তাহলে আবার কিছু কোকোপিট, বার্মিকম্পোস্ট, দুনিয়ার কিছু মেখে আবার গাছটাকে রোপণ করছি। তারপরে আমরা কি করছি না, ওটাকে কাটিং করছি, আবার খাদ্যও দিচ্ছি। আপনি যদি কাটিংই করলেন তাহলে খাদ্য কেন দেবেন? আপনি যদি শেকড়ই কেটে দেন তাহলে খাদ্য কেন দেবেন? এই ছোট ছোট ভুলের জন্য আমরা কিন্তু অনেক বড় বড় ক্ষতি করে ফেলি। আর সেজন্য আমরা যে কাজটা করব তার পরবর্তী মানেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে যে কোনো গাছ আমাদের যদি এরকম কন্ডিশন এখন থাকে, আমরা কি করব? তাহলে আমরা যখনই দেখব এরকম কন্ডিশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ফাঙ্গাস জাতীয় কিছু দেব, বা গাছের গোড়াতে পরিমাণে অল্প করে চুন দেব। চুন দেব মানে চুনের বিষয়টা বুঝেছেন, যে 100 গ্রাম ইন্টু 10 লিটার জল স্প্রে করলে গাছে 1 চিমটি সমান 2 লিটার জল দিলে কি হবে, গাছের যে আপনার প্রথমত যে গাছের খারাপ অবস্থা থাকা মানেটা কি, গাছের কন্ডিশন খারাপ থাকার মানে কি, আপনি ভাবছেন খাদ্য লাগবে, খাদ্য তো আপনার নিশ্চয়ই লাগবে, খাদ্য যেটা আছে সেটা খাচ্ছে না বলেই তো লাগবে। কিন্তু যদি আপনার উল্টো প্রশ্ন হয়, যে খাদ্যটা আপনার আছে সেটাই খাইয়ে দেওয়া হয়, আপনি এভরিডে গাছে খাদ্য দিয়েছেন, তারপরেও দেখছেন পাতার উপরে ক্লোরোসিস একদম সাদা হয়ে গেছে, রঙই নেই গাছের, তাহলে কি হচ্ছে, ওই মাটির মধ্যে আপনাকে কি করতে হবে, ওই ফাঙ্গাসটাকে সাথে সাথে উড়াতে হবে। আমরা ফাঙ্গাসের ভয় করে নানান কিছু দিচ্ছি, প্রধান ফাঙ্গাস কিন্তু মাটি তৈরির সময় আমরা করছি। একদম ক্লিয়ার। যদি আপনি দেখেন যে আপনার এই কন্ডিশন হচ্ছে, তাহলে ইমিডিয়েটলি আপনাকে বাঁচিয়ে রাখার জন্য যে কোনো ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, ডাইথেনিয়াম 45 আপনার বাড়িতে এছাড়াও অন্য কোনো কোম্পানির কোনো কিছু থাকলে সেটা কিন্তু আপনি গোড়াতে দেবেন, এবং এটা দেওয়ার 1-2 দিন পরে আপনি কিন্তু অবশ্যই চুনের জলটা দেবেন। এমতো অবস্থায় গাছটা ঠিক হয়ে যাক, তার পরবর্তী অবস্থায় আপনি ফেলে দিয়ে আবার নতুনভাবে রোপণ করুন, ঠিক আমি যেমনটা বললাম, আর আপনার গাছ সুন্দর হয়ে উঠবে। না বুঝতে পারলে ফোন করবেন 9609456194। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করবেন, কমেন্ট করে জানার চেষ্টা করবেন, নাহলে আপনাকে আমি বলবো টাকি কি করে আপনি জানতে পারবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন, আমি আপনাকে বলবোটা কি। তাহলে এইভাবেই পাশে থাকবেন আর সাথে থাকবেন। আবার আসছি আগামীকাল। ভীষণ ভালো থাকবেন। ধন্যবাদ।